এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন আপ কন্ট্রোলে সেনাদের গোলাগুলি, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকানের প্রধান উপদেষ্টা, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সেবা প্রদানের আশ্বাস। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং নির্বাচন বিলম্ব হলে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দোসররা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় দুপুর 12:25 রওনা হন তিনি। এর আগে বৃহস্পতিবার দোহার কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি প্রবাসীদের সহযোগিতার কারণে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদার সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার। গর্বমোরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, MA ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশের জন্য সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করার খুব বেশি আগ্রহ দেখছেন না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানান, নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দোসররা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সত্য চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্ট থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটো খেলা দোলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চালাচ্ছি, এখন কেন নির্বাচন। এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে।
আপনারা অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর থেকে জুন হওয়ার খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশ আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতার আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে দুই একটা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলেছে, লুটপাট করছে, তারা 6 মাস যাতে না পারলো 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটা কি জনগণের পিছিয়ে করছে? তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজির দামই 70 টাকার উপরে। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। তবে কমছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরও বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। লিটারে 14 টাকা বাড়াইয়া 189 টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহে যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল 2 টাকা 3 টাকা 4 টাকা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, যে এরকম টাকার কথা 30 টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই আয়োজন করা হয়। নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি প্রতিপাদ্যে এই আয়োজনে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডিএনসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসীর সহযোগিতা করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান তিনি। ধানমন্ডি সোসাইটির সহযোগিতা এই আয়োজনে নগরবাসীকে সচেতন করতে র্যালি বের করা হয়। ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। এ পর্যায়ে সারা বাংলার খবর। পাবনা ঈশ্বরদী উপজেলার পদ্মার জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। সকাল 10:30টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রির চরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন পিল্লু, ছুবাইল, আসিফ, আলম ও বাদশা। আহত সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানায়, রিফাত আলী শেখ ও তার ছেলে স্থানীয়দের নিয়ে সরকার থেকে লিজ নেওয়া অঞ্চলের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধভাবে খাতি লাগছিল, এখন সরকার থেকে লিজ লেছে, এই লিজের জায়গায় আমরা যাই সেটা দেখতে যাচ্ছি আমার এই দুর্ঘটনা। আমরা উঠিয়ে হেঁটতে পরে 50 রাউন্ড গুলি করে, তারপর এই কাছে আমরা
এক পাইলে এসে একটু আশ্রয় নিলাম, তখন আমার ডাইন হাতে আমার এই ছেলের গায়ে গুলি লাগলি আর আমার ওই ভাতিজার গায়ে যখন গুলি লাগলি তখন আমি আগে এই ভাতিজার আগে লাগেছে, তারপর ওইটি ক্লিয়ার হচ্ছে পাঠা দিছি, পরে আমার ছেলের লাগলে আমার ছেলেগুলি চলে আইছে। আমি বিচার চাই, এটা বিচার চাই, এরা এখনো সন্ত্রাসী করে যাচ্ছে, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। হবিগঞ্জের আজমেরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। সকালে আজমেরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েতের সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। এতদিন সমিতির ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের কল্যাণে আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জোন। আগামী ২৬ ও ২৭ এপ্রিল সিলেট নগরের আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ২ দিন ব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিং করেন ফ্যাট ক্যাব সিলেট জোনের আয়োজকরা। ফ্যাট ক্যাব সিলেট জোনের সেক্রেটারি ও কনভেনার আবু তৈয়ব দীপু সঞ্চালনায় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন ফ্যাট ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাট ক্যাব সিলেট জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ। ফরিদপুরে হাজরাতলা সর্বজনীন মহাশ্মশানের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাজরাতলা সর্বজনীন মহাশ্মশানের প্রাঙ্গণে মঙ্গল ঘাট স্থাপন, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাজরাতলা সর্বজনীন মহাশ্মশানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শ্রী অরুণ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী সর্বরাঞ্জজি মহারাজ, শ্রীমৎ সত্যচৈতন্য দাস ব্রহ্মচারী সহ অনেকে। অনুষ্ঠান শেষে মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কমিটির সফলতা কামনা করা হয়। রাজধানীর মিরপুর ১২ নম্বরে পল্লবী ই ব্লকে জমি ও ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। একাধিক ভুক্তভোগী জানায়, তারা প্রতারণার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। কেউ কেউ বলছেন তারা জমি কিনে বাড়ি করেছেন, পরে জানতে পারেন সেই জমির মালিক আরও বেশ কয়েকজন। কারো কাছে আবার আবুল কালাম মৃধা নামের ওই ব্যক্তি ফ্ল্যাট বন্ধকও দিয়েছেন। এই বিষয়ে পল্লবী থানায় বেশ কয়েকটি অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা। ঢাকাস্থ নতুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলের হোটেল সেন্ট্রাল ইনে এই মিলন মেলা ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ হাবিবুর রহমান, হেড অব ইসলামিক ব্যাংকিং মোহাম্মদ আব্দুর রহিম, ঢাকা ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর আবু মহি মুসা ও আয়োজক কমিটির আহ্বায়ক লস্কর মোহাম্মদ তাজবির সহ সংগঠনের ৫ শতাধিক সদস্য। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোলে সেনাদের গোলাগুলি, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকানের প্রধান উপদেষ্টা, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সেবা প্রদানের আশ্বাস। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং নির্বাচন বিলম্ব হলে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দোসরা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। এশিয়ান নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।